প্রায় 4 বছর আগের কথা। একবার এক জরুরি দরকারে কদমতলা গ্রামে গিয়েছিলাম। রাত 12টার সময় বাসটা আমাকে ফাঁকা রাস্তার ওপরে দাঁড় করিয়ে রেখে চলে গেল। এদিক ওদিক তাকিয়ে আমি বুঝতে পারলাম একটা মানুষ তো দূরের কথা, একটা কুকুর শিয়ালও দূর দূর অবধি কোথাও নেই। আমাকে এই রাত্রে একাই হাঁটতে হবে। ভাগ্যিস আজ জ্যোৎস্না রাত, নাহলে সত্যিই খুবই অসুবিধায় পড়ে যেতাম। মাঠের মধ্যে দিয়ে এখনও কয়েক মাইল যেতে হবে। সদ্য কাটা ধানের মাঠ জ্যোৎস্নার আলোতে এমন এক অপূর্ব সৌন্দর্য বহন করছে, যা চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা বড্ড কঠিন। মাঠের আলের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে সৌম্য এই অপার্থিব সৌন্দর্য উপভোগ করছিল। বছর দুয়েক আগেও এখানে এসেছিলাম, তখন যা ছিল এখনও তাই আছে। জায়গাটার যেন একটুও পরিবর্তন ঘটেনি। সব থেকে আশ্চর্যের বিষয়, আগেও এখানে লোকবসতি দেখিনি, আর তখনও দেখলাম না। নানা ধরনের কথা ভাবতে ভাবতে সামনে এগিয়ে চললাম। চলতে চলতে সৌম্য ভাবল, একজন সঙ্গী থাকলে মন্দ হতো না। এখনও বেশ অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে যেতে হবে। পথ চলতে চলতে হঠাৎ সৌম্য এক সুরেলা মেয়েলি কণ্ঠস্বর শুনতে পেল। যে একটু শুনবেন, একটু দাঁড়ান না, একটু শুনুন। অপলক দৃষ্টিতে সে মেয়েটির দিকে তাকিয়ে থাকলো। সৌম্য এর আগে এত সুন্দর মেয়ে কখনো দেখেনি। জীবনে প্রথমবার সে এত সুন্দরী কোনো মেয়েকে দেখল। আমার নাম পূজা, আমি কদমতলা গ্রামেই যাব। আপনি ওদিকে যাচ্ছেন দেখে আপনাকে দাঁড় করালাম। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমিও আপনার সঙ্গে কি যেতে পারি? বলাই বাহুল্য, আমি আর মানা করলাম না। এরকম রাত্রে এত সুন্দরী একটা মেয়ে, তার সঙ্গে যেতে আপত্তি কেন করতে যাব? এই রকম সঙ্গী জুটলে আমি একবার কেন 100 বার এরকম রাত্রে যেতে রাজি আছি। পূজার সাথে একসাথে হাঁটতে হাঁটতে একবার মাথায় এলো যে এত রাত্রে এত সুন্দরী একটা মেয়ে এভাবে কী বা করছে, আর এরকমভাবে ওর বাড়ির লোক ছেড়েই বা দিল কীভাবে? কী ব্যাপার? না থাক, আমি বোধহয় বেশিই ভাবছি। দূরে ছোপের পেছন থেকে শিয়ালের খ্যাঁক খ্যাঁক আওয়াজ শুনে সৌম্য এবং পূজা দুজনেই দাঁড়িয়ে পড়ল। পূজাকে দাঁড়াতে বলে সৌম্য ছোপের দিকে এগিয়ে গেল দেখার জন্যে যে শিয়ালগুলো ওরকম উল্লাস কেন করছে। ছোপের পেছনে গিয়ে সৌম্যর সারা শরীর হিম হয়ে গেল। এরম ভয়ানক দৃশ্য সে জীবনে কখনো দেখেনি। ছোপের মধ্যে দুটো শিয়াল ছিঁড়ে ছিঁড়ে একটা মৃতদেহকে খাচ্ছে, এবং মৃতদেহটা একটা মেয়ের মতোই মনে হচ্ছে। ওটা একটা মেয়েরই মৃতদেহ, কিন্তু কিন্তু ওটা কার মৃতদেহ? একটু ভালো করে দেখে সৌম্য আঁতকে উঠল। ওটা আর কারো মৃতদেহ নয়, ওটা পূজা। ওখানে ওইভাবে পড়ে আছে, চারিদিকে রক্তারক্তি অবস্থা। এইরকম দৃশ্য দেখে সৌম্য প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। পূজার এরকম করুণ অবস্থা দেখে সৌম্য নিজেকে সামলাতে পারল না, কাঁদতে শুরু করে দিল। কিন্তু এইবার আরও এক ভয়ানক ঘটনা ঘটল। সেই মৃতদেহটা কথা বলতে শুরু করে দিল। কি সৌম, আমাকে খুবই বিভৎস লাগছে না? দেখো, আমি কি সুন্দর নই? আমাকে কি সুন্দর লাগছে না? তুমি কি আর আমাকে কদমতলায় নিয়ে যাবে না? সৌম, দেখো আমার দিকে। শোন ফিরে তাকিয়ে সৌম্য পূজাকে দেখতে পেল না। সৌম্য আরও ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। বুঝতেই পারছিল না হচ্ছেটা কি। সৌম্য আর সহ্য করতে পারল না, অজ্ঞান হয়ে ওখানেই পড়ে গেল। বুড়ো হারাধন সকালে শৌচকর্ম করতে গিয়ে মাঠের মধ্যে সৌম্যকে চড়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি
তার ঘরে নিয়ে এসে সৌম্যর সেবা শুশ্রূষা করেন এবং সৌম্যকে সুস্থ করে তোলেন। এই ঘটনার পর আরও 2 বছর কেটে গেছে। সৌম্য এখন স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হয়েছে, কিন্তু আজও সেই রাতের কথা ভাবলে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়।